হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের শেষ চ্যাপ্টার চলছে আমাদের। গত ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের পঞ্চম তথা শেষ অধ্যায় যেটা ছিল পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এনভায়রনমেন্ট, ইটস রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন, তাই তো? সেই পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ নিয়ে আমাদের গত ক্লাস চলছিল। তো আমরা আজকে সেই পঞ্চম চ্যাপ্টারের পার্ট 2 ক্লাসে আবারও হাজির হয়েছি সবাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা যে বিষয়ে মূলত আলোচনা করব, দেখো বোর্ডে তাকিয়ে দেখো, আমরা লিখেই রেখেছি পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন যেটাকে বলি, সেই পরিবেশ দূষণ নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো প্রথমেই আজকের আলোচনার প্রথমেই আমরা জেনে নেব পরিবেশ কাকে বলে। দেখো, আমরা খুব ছোট থেকেই পড়ে আসছি যে আমরা যে স্থানে জীবেরা বসবাস করি সেই স্থান থেকে তার চারিপাশে যেগুলো রয়েছে বিভিন্ন জীবজ এবং অজীবজ উপাদান যারা রয়েছে তাদের প্রত্যেককে সম্মিলিতভাবে আমরা বলতে পারি পরিবেশ, তাই তো? তো সেই পরিবেশের উপাদানগুলো বর্তমান বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, সেই যুগে পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন ঘটেই চলেছে। আর এই উপাদানগুলোর পরিবর্তন ঘটাকে আমরা সংক্ষেপে বলবো পরিবেশ দূষণ। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস, পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন। তো প্রথমেই দেখো পরিবেশ দূষণ কাকে বলে। অ্যাকচুয়ালি পরিবেশ দূষণের ওইভাবে পার্টিকুলারলি কোনো সংজ্ঞা দেওয়া যায় না, কিন্তু বিজ্ঞানী ওডাম তিনি একটি সংজ্ঞা, পরিবেশ দূষণের একটি সংজ্ঞা নির্ধারণ করেছিলেন। সেই সংজ্ঞাটা যদি আমাদের বলতে হয় তাহলে বলবো যে পরিবেশের বিভিন্ন উপাদানগুলো যেমন মাটি, জল, বায়ু, এগুলোর বিভিন্ন ভৌত, রাসায়নিক এবং জৈবিক যে পরিবর্তন ঘটে যার ফলে আমাদের জীবেদের প্রভূত ক্ষতি সাধিত হয়, তাকে আমরা বলবো পরিবেশ দূষণ। তাহলে পরিবেশের উপাদানগুলোর কি হয়? পরিবর্তন হয়, যা কিনা আমাদের জীবেদের প্রভূত ক্ষতি সাধন করে, তাকে আমরা পরিবেশ দূষণ বলবো। এটা বিজ্ঞানী ওডামের দেওয়া একটি সংজ্ঞা। তো দেখো, আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশের বিভিন্ন উপাদানগুলোকে যথেচ্ছ পরিমাণে ব্যবহারের জন্যই কিন্তু বিভিন্ন দূষক পদার্থ যারা পরিবেশ দূষণ ঘটায় তারা এই পরিবেশকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে। তো আমাদের প্রত্যেককে জানতে হবে এই পরিবেশের উপাদানগুলো কিভাবে দূষিত হচ্ছে, কি তার প্রতিকার এবং তার ফলাফলই বা কি, অর্থাৎ সেই দূষণের ফলে আমাদের জীবজগতের কি কি ক্ষতি সাধিত হয় সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো দেখো, আমরা মূলত পরিবেশ দূষণকে চারটে ভাগে ভাগ করেছি। একটা বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। বায়ু, জল, মাটি, শব্দ। বায়ু, জল, মাটি, শব্দ, এক এক করে আমরা চলো একদম পুরো ব্যাপারটাকে তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়া হবে। প্রথমে আমাদের আলোচ্য বিষয় বায়ু দূষণ। দেখো, তো এখানে প্রথমে আমরা লিখবো বায়ু দূষণের কারণ, আর সেই কারণের মধ্যে একদম খুব সংক্ষেপে ছোট্ট ছোট্ট পয়েন্ট করে হেডলাইন গুলো দিয়ে তার ব্যাখ্যাগুলো আমি করব। কারণের 1 নম্বর কারণ আমি দিলাম, ধরো মনে করো গ্রিন হাউস গ্যাস। 1 নম্বর কারণ গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? আর 2 নম্বর কারণে আমরা বলবো SPM। এই দুটো হচ্ছে আমাদের বায়ু দূষণের কারণ। তো কি সেই কারণ, কি তার ব্যাখ্যা? প্রথমে আছে দেখো গ্রিন হাউস গ্যাস। আমাদের প্রকৃতিতে বিভিন্ন বায়ু দূষক গ্যাস যেগুলো রয়েছে, তোমার বিশেষ করে যারা কি হয় না, আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়িয়েই চলেছে, অর্থাৎ যাদের উপস্থিতির জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাদেরকে আমরা বলবো গ্রিন হাউস গ্যাস। যেমন কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম তোমাদের জানতে হবে। যেমন ধরো অ্যামোনিয়া একটি জৈব গ্রিন হাউস গ্যাস, আমরা জানি CFC এর কথা, ক্লোরোফ্লোরোকার্বন। নাইট্রাস অক্সাইড, আমরা জানি নাইট্রিক অক্সাইড, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তোমরা ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার যেটা ছিল পরিবেশের জন্য ভাবনা, সেখানে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে ডিটেলস জেনেছো, তাই না? তো সেই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে না, আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড লেখার দরকার নাই, সরি, এটা কার্বন মনোক্সাইড দেবে, ঠিক আছে?
নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো সবই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নেক্সট হচ্ছে, দেখো আমাদের পয়েন্ট লেখা আছে বায়ু দূষণের এসপিএম। এসপিএমটা কি না, এসপিএম শব্দের অর্থ হচ্ছে সাসপেন্ডেড, এসপিএম মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার ব্যাপারটা কি না, আমাদের যে তোমার কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, সেখান থেকে নির্গত ধোঁয়াগুলো, ওই ধোঁয়াগুলোর ভেতরে যে কার্বন কণাগুলো থাকে তাদের ব্যাসার্ধ অত্যন্ত ছোট্ট, ঠিক আছে, খুব কম। ব্যাসার্ধ কম হওয়ার জন্য কি হয় না, সেই কার্বন কণাগুলো প্রতিনিয়ত বাতাসে ভর করে, সূক্ষ্ম সূক্ষ্ম কার্বন কণাগুলো বাতাসে ভর করে ভেসে ভেসে বেড়ায়। এমনকি তারা টানা 1 সপ্তাহ বা 10 দিন ধরে কিন্তু এরকম বায়ুতে ভেসে থাকতে পারে ওই কার্বন কণাগুলো। তাহলে বিভিন্ন ছোট ছোট কার্বন কণা, ধোঁয়াতে অবস্থিত কার্বন কণা, ধূলি কণা, বিভিন্ন পরাগ রেণু, এগুলো মিশে গিয়ে কি হয় বায়ুতে না, বায়ুতে এরা ভেসে ভেসে বেড়ায়, যেগুলো পরবর্তীকালে যদি আমরা শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওই বায়ুগুলো আমাদের ফুসফুসে প্রবেশ করে, তাহলে কিন্তু নানাবিধ রোগ আমাদের হতে পারে। বিভিন্ন অ্যাজমা হতে পারে, হাঁপানি হতে পারে, ঠিক আছে, ফুসফুসের বিভিন্ন রোগগুলো হতে পারে। তো যাই হোক, এই যে তোমার যেগুলো ঝুলন্ত অবস্থায় বায়ুতে থেকে যায়, অর্থাৎ সাসপেন্ডেড অবস্থায় থেকে যায়, সেই সমস্ত ছোট্ট ছোট্ট কার্বনের উপাদানগুলো, তাদেরকে আমরা বলবো এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা কিন্তু বায়ু দূষণের একটা অন্যতম উপাদান বা কারণ, ঠিক আছে। তোমরা অনেকেই দেখবে আমাদের টেস্ট ম্যাচ চলাকালীন আমাদের রাজধানী দিল্লির যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে না, ফিরোজ শাহ কোটলা, সেই ফিরোজ শাহ কোটলাতে মাঝে মাঝেই দেখবে কিন্তু বিশেষ করে যখন কুয়াশা পড়ে শীতের দিনে, তখন টেস্ট ম্যাচ শুরু হতে অনেক দেরি হয়ে যায়। যেটা 9টার সময় শুরু হওয়ার কথা থাকে, সেটা আরম্ভ হতে হতে হয়তো 10টা 11টা বেজে যায় এবং এমনও দেখা যায় টেস্ট ক্রিকেট চলাকালীন প্লেয়াররা সব মাঠ থেকে পালিয়ে আসে, ঘন অন্ধকার হয়ে যায় বলে। এর কারণ কিন্তু এসপিএম। সেখানে এত যানবাহন, এত কলকারখানা, যে তাদের ধোঁয়াগুলো ওই বাতাসকে তোমার দূষিত করে এবং কি বলবো, ওই অবস্থাটা সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে বায়ু দূষণের কারণ বললে আমরা বলবো গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি এবং সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের উপস্থিতি। এবারে আমরা জানবো বায়ু দূষণের ফলাফল। দেখো বায়ু দূষণের ফলে কি হয় না, বায়ু দূষণের ফলে যেগুলো হয় একটু মন দিয়ে শুনে নেবে। ফলাফল, প্রথমে আমরা বলবো 1 নম্বর যেটা বায়ু দূষণের ফলাফল বলবো, সেটা হচ্ছে আচ্ছা এখানে আলোচনা করছি ফলাফল। 1 নম্বর হচ্ছে তোমার অম্ল বৃষ্টি। অম্ল বৃষ্টি বা যেটাকে আমরা বলি অ্যাসিড রেন। কাকে বলে অম্ল বৃষ্টি না, বিভিন্ন বায়ু দূষক গ্যাস, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো কি হয়, এগুলো বায়ুতে এসে মেশে। বায়ুতে এসে মেশার পর যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির জলের সঙ্গে এরা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড থেকে তৈরি হয় সালফিউরাস প্রথমে, তারপরে সালফিউরিক অ্যাসিড, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড। এই সমস্ত অ্যাসিডগুলো যখন পৃথিবীর বুকে বৃষ্টির জলের সঙ্গে ঝরে পড়ে, তখন তাকে আমরা বলি অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন। কিভাবে উৎপন্ন হয় অ্যাসিড রেইন একবার দেখে নাও। অম্ল বৃষ্টি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড CO2, সেটা যখন বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তখন H2CO3, এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড সে যখন বিক্রিয়া করে তখন তৈরি হয় H2SO3, ঠিক তারপরে তৈরি হয় H2SO4। H2SO3 হচ্ছে সালফিউরাস অ্যাসিড আর H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তেমনি NO2 প্লাস জল, এ আবার বিক্রিয়া করে HNO3 প্লাস HNO2, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। এইরকম ভাবে কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক বা নাইট্রাস অ্যাসিড, এগুলো বৃষ্টির জলের সঙ্গে পৃথিবীর বুকে ঝরে পড়াকে অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি বলা হয়। বোঝা গেল? তাহলে আমরা এই যে বায়ু দূষণ হচ্ছে, এই বায়ু দূষণের একটা অন্যতম প্রভাব হচ্ছে বা ফলাফল হচ্ছে অম্ল বৃষ্টি। তো এটা আবার কি ক্ষতি করে আমাদের না, অম্ল বৃষ্টি যে সমস্ত ক্ষতিগুলো আমাদের করে সেগুলো হলো, নাম্বার 1 দেখো, অম্ল বৃষ্টি হলে বিভিন্ন ফসল এবং গাছপালার ক্ষতি হয়। গাছপালার উপরে পড়লে গাছপালার পাতাগুলো ঝরে পড়ে,
ফসলের উপর পড়লে ফসলের উৎপাদন কমে যায়। বিভিন্ন মনে করো ফুলকপি, বাঁধাকপি, এগুলোর গায়ে ছোপ ছোপ দাগ হয়ে যায়, ঠিক আছে। আমের মুকুলে পড়লে আমের মুকুলগুলো ঝরে যায়। বিভিন্ন ফুল যখন ফোটে, সজনে ফুল বা বিভিন্ন ফলের গাছের ফুল যখন ফোটে, তখন অম্লবৃষ্টি হলে সেই ফুলগুলো কিন্তু ফল ধরার আগে অকালে ঝরে যায়। এটা একটা অম্লবৃষ্টির কুপ্রভাব। নাম্বার 2, অম্লবৃষ্টির ফলে যদি পুকুরে অম্লবৃষ্টি পড়ে এবং বেশি মাত্রায় পড়ে, তাহলে সেক্ষেত্রে মাছের উৎপাদন কিন্তু কমে যাবে, কারণ মাছের যে ছোট ছোট মাছ যেগুলো, মাছের লার্ভা যেগুলো, সেগুলো কিন্তু মরে যায় অম্লবৃষ্টির ফলে, ঠিক আছে। তাহলে মাছের উৎপাদনকে হ্রাস করে। নাম্বার 3, এটা কি করে অম্লবৃষ্টি? মাটির পিএইচ এর লেভেলকে কমিয়ে দেয়, অর্থাৎ মাটিতে অম্লত্বের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে মাটিতে আর ফসল ভালো উৎপন্ন হতে চায় না। তখন আবার আমাদের বাইরের থেকে তোমার সোডা লাইম বলো বা যেটাকে চুন বলি আমরা, চুন দিয়ে ওইটাকে ব্যালেন্স করা হয়, পিএইচ এর মাত্রাটাকে ব্যালেন্স করে নিতে হয়, ঠিক আছে। তাহলে এগুলো সব পরপর হচ্ছে বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব, অম্লবৃষ্টির প্রভাব বা বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব। এছাড়াও আমরা বলবো, অম্লবৃষ্টি ছাড়াও আমরা কি বলবো, বায়ু দূষণের প্রভাব এখানে লিখছি দেখো। নাম্বার 2, বায়ু দূষণের ফলে যেটা হয় তোমার এই যে অম্লবৃষ্টিটা হচ্ছে না, এই অম্লবৃষ্টির ফলে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়, যেটাকে আমরা বলবো স্টোন ক্যান্সার। কি বলা হয়? স্টোন ক্যান্সার। পরীক্ষায় কিন্তু এটা আসে। স্টোন ক্যান্সার বলতে কি বোঝো? দেখো, বায়ু দূষক যে সমস্ত গ্যাস, সেগুলো অম্লবৃষ্টির রূপে যখন পৃথিবীতে ঝরে পড়ে, তখন কিছু কিছু স্মৃতিসৌধ, যেগুলো মার্বেল পাথরের তৈরি, ক্যালসিয়াম কার্বনেটের তৈরি, সেই স্মৃতিসৌধগুলো কি হয়, তাদের উপরে অম্লবৃষ্টি ঝরে পড়লে সেগুলো গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, যেগুলোকে আমরা বলবো স্টোন ক্যান্সার, অর্থাৎ পাথরের গায়ে ক্যান্সার। ক্যান্সার তো অ্যাকচুয়ালি পাথরের হয় না, পাথর তো জড় পদার্থ, কিন্তু পাথরের গায়ে যে ছোপ ছোপ দাগগুলো দেখা যায়, সেগুলো যেমন মানুষের দেহে ব্ল্যাকফুট ডিজিজ হলে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, তেমনি স্টোন ক্যান্সার হলে সাদা পাথরের গায়ে কিন্তু ছোপ ছোপ দাগ দেখা যায়। তো একটা উদাহরণ আমি দিচ্ছি। মনে করো তাজমহল, যমুনা নদীর তীরে যে শ্বেত শুভ্র তাজমহল অবস্থিত, যার ঠিক উল্টো দিকে, যমুনা নদীর যেদিকে তাজমহল আছে তার উল্টো দিকে রয়েছে পেট্রোলিয়াম শোধনাগার, ঠিক আছে। সেই পেট্রোলিয়াম শোধনাগার থেকে তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। আর তোমরা একটু আগেই জেনেছো সালফার ডাইঅক্সাইড থেকে তৈরি হয় কি? সালফিউরিক অ্যাসিড। সেই সালফিউরিক অ্যাসিড অম্ল বৃষ্টির রূপে যখন ঝরে পড়ে, তখন কি হয় না, ওই মার্বেল পাথরের উপর ঝরে পড়লে, তাজমহলের গায়ে ঝরে পড়লে সাদা তাজমহলের উপরে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, যেটাকে আমরা বলবো স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সারের বিক্রিয়াটা কি হবে একবার দেখে নাও। মার্বেল পাথর CaCO3, ঠিক আছে, Ca ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3, তার সঙ্গে H2SO4 সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় ক্যালসিয়াম সালফেট, CaSO4 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এই কার্বন ডাইঅক্সাইডটা কি হয় না, তাজমহলের যে মার্বেল, সেটা কার্বন ডাইঅক্সাইডটা বুদবুদ আকারে এরকম করে বুদবুদগুলো তোমার ফেটে যায় এবং উপরে উঠে যায়। আর সেই ফাটা জায়গাটা ঠিক চাঁদের গায়ে যেরকম গহ্বর দেখতে পাও না, গর্তগুলো, সেরকম ছোট্ট ছোট্ট গর্ত তাজমহলের গায়ে দেখা যায়, যেগুলোতে ভেতরে লাইট প্রবেশ করে না বলে বাইরে থেকে কালো দেখায়। এই কালো ছোপ ছোপ দাগগুলোই তাজমহলের গায়ের হচ্ছে স্টোন ক্যান্সার। প্রতিকারের উপায়, স্টোন ক্যান্সার প্রতিকারের উপায় হচ্ছে প্রচুর পরিমাণে তাজমহলের আশেপাশে বৃক্ষরোপণ করতে হবে, যেটা সরকার করছেন এখন। এবং তাজমহলের আশেপাশে যেগুলো কলকারখানা রয়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে বায়ু দূষণ হওয়ার সুযোগ না পায়। আর বায়ু দূষণ না হলেই অম্লবৃষ্টি হবে না, অম্লবৃষ্টি না হলে স্টোন ক্যান্সার হবে না, ঠিক আছে। তাহলে স্টোন ক্যান্সার যদি পরীক্ষায় আসে, আমরা আলাদাভাবে লিখতে কিন্তু পারবো। এগুলো সবই হচ্ছে বায়ু দূষণের ফলাফল। নেক্সট আমরা আলোচনা করব স্টোন ক্যান্সারের পরেই আমরা বায়ু দূষণের আরো বেশ কিছু পয়েন্ট আমরা বলবো। যেমন মনে করো ওজোন হোল বা ওজোনের গর্ত, এটা কি জিনিস দেখো। 3 নম্বর পয়েন্ট, ওজোন গর্ত। দেখো, আমাদের বায়ুমণ্ডলের ওজোন গ্যাস আমরা জানি এটা গ্রিন হাউস গ্যাস রূপে কাজ করে। আমরা ওজোন গ্যাসের ক্ষতির কথা জানি প্রত্যেকে, তাই না? কিন্তু ওজোন গ্যাস আমাদেরকে কিন্তু উপকারও করে। সে কোন ওজোন গ্যাস উপকার করে না, যে ওজোনটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, সেই ওজোন গ্যাসটা পৃথিবীকে আবৃত করে রাখে চাদরের মতো, যাতে করে কি হয় না, সূর্য থেকে যে ইউভি রে গুলো আসে,
সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মিগুলো আসে সেগুলোকে ওই ওজোন স্তর পৃথিবীতে আসতে বাধা দেয়। কিন্তু বর্তমানে ক্লোরোফ্লোরোকার্বন নামক যে গ্রিনহাউস গ্যাসটার কথা বললাম আমি, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এই ক্লোরোফ্লোরোকার্বন কি হলো? সিএফসি মানে কি বললাম? ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বনটা কি হয় না, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন গ্যাসটা রয়েছে, O3 রয়েছে, এই O3-র গায়ে এরা কি করে? ছিদ্র করে দেয়। তার মানে কি, স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্বকে এরা কমিয়ে দেয়। আর ঘনত্ব কমে গেলে সেই জায়গায় গর্ত সৃষ্টি হবে, যেটাকে ওজোন হোল বলা হয়, ওজনের গর্ত বলা হয়। সেই ওজনের গর্তগুলো দিয়ে সহজেই সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করে। ঠিক আছে? আর যদি পৃথিবীতে অতিবেগুনি রশ্মি চলে আসে তাহলে আমাদের জীবেদের সরাসরি বিভিন্ন রোগ হয়। তাদের মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে স্কিন ক্যান্সার, স্কিনে চামড়াতে ক্যান্সার হয়। এছাড়াও সানবার্ন, তোমার চোখে ছানি পড়া, এই সমস্ত রোগগুলো কিন্তু এই ওজনের গর্ত হলে বা ওজোন হোল সৃষ্টি হলে আমাদের জীবেদের লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো মোটামুটি বায়ু দূষণের ফলাফল যদি আমাদের আসে তাহলে এই সমস্ত পয়েন্টগুলো আমরা লিখতে পারবো। এবং এছাড়াও সরাসরি যে পয়েন্ট আমরা দেব, লাস্ট পয়েন্ট নাম্বার 4, সেটা হচ্ছে কয়েকটা রোগের নাম। জীবেদের বায়ু দূষণের ফলে সরাসরি কয়েকটি রোগ হয়, সে রোগগুলো তোমরা প্রত্যেকে জানো। আমাদের দূষিত বাতাস যদি দীর্ঘদিন আমরা গ্রহণ করি তাহলে হাঁপানি হয়, অ্যাজমা যেটাকে বলি, হাঁপানি বা অনেকে অ্যাজমা বলে। ঠিক আছে? অ্যাজমা বা হাঁপানি হয়। এমফাইসেমা, ব্রঙ্কাইটিস, এছাড়াও বলতে পারো তুমি ফুসফুস ক্যান্সার। এই সমস্ত রোগগুলো কিন্তু বায়ু দূষণের ফলে হয়। ঠিক আছে? দীর্ঘদিন যদি তুমি দূষিত বাতাসকে গ্রহণ করো তাহলে হাঁপানি হতে পারে, ব্রঙ্কাইটিস, ওই যে সিওপিডি পেশেন্ট যারা, ঠিক আছে, যাদের দেখবে ইনহেলার প্রয়োজন, তাই না, ইনহেলার দ্বারা তাদের কষ্টকে লাঘব করা হয়, সেই সিওপিডি পেশেন্ট বা হাঁপানি বা অ্যাজমার পেশেন্ট। তাছাড়াও ফুসফুস ক্যান্সার, ফুসফুসের সংক্রান্ত তোমার এমফাইসেমা, ব্রঙ্কাইটিস, এই সমস্ত রোগগুলো কিন্তু বায়ু দূষণের ফলে আমরা দেখতে পাই। ঠিক আছে? তো এবারে আরো একবার খুব কুইক বায়ু দূষণ সম্পর্কে জেনে নাও তোমরা। প্রথমে আমরা বলবো যে বায়ু দূষণের কারণ। বায়ু দূষণ মূলত দুটো কারণে হয়। একটা কি বললাম? একটা গ্রিনহাউস গ্যাস, আর একটা হচ্ছে এসপিএম। গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে আমি বলেছি মিথেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এরা প্রত্যেকে গ্রিনহাউস গ্যাস রূপে কাজ করে এবং বায়ুকে কি করে? এরা তো আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। এরা পৃথিবীর গড় উষ্ণতাকে প্রত্যেক বছর বাড়িয়ে দেয়। তাছাড়াও এরা সরাসরি তোমার বায়ুকে দূষিত করে। ঠিক আছে? আর একটা বললাম এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এরা কি করে? এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটাররা বিভিন্ন কলকারখানা এবং গাড়ির ধোঁয়াতে যে সূক্ষ্ম সূক্ষ্ম কার্বন কণাগুলো থাকে তারা বায়ুতে ভেসে ভেসে বেড়ায় এবং এরা তোমার বায়ু দূষণ ঘটায়। ঠিক আছে? তো ফলাফলে কি বললাম না, বায়ু দূষণের ফলাফলগুলো যেগুলো বললাম আমরা, তাদের মধ্যে প্রথমেই তুমি বলবে অম্ল বৃষ্টির কথা। যে বিভিন্ন বায়ু দূষক গ্যাসগুলো যখন বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড রূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন তাদের অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি বলে। এই অম্ল বৃষ্টির কুপ্রভাবগুলো যদি পরীক্ষায় আসে তাহলে আমি বলেছিলাম যে মাটির পিএইচ এর পরিমাণকে কমায়, অর্থাৎ অম্লত্বের পরিমাণ বাড়ায়, তোমার গাছের ক্ষতি, ফসলের ক্ষতি, মাছের ক্ষতি, এগুলো হয়। এছাড়াও স্টোন ক্যান্সার হয় তোমার। তাছাড়াও আমি বলেছি যে ওজোন হোল, যেটা ওজোন গহ্বরকে ঘনত্ব কমিয়ে দেয়, দিয়ে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে সাহায্য করে, যার ফলে সানবার্ন, স্কিন ক্যান্সার, তোমার চোখে ছানি পড়া, এই সমস্ত মানে প্রচন্ড ক্ষতিকারক রোগগুলো আমাদের হয়। আর অবশেষে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমার কয়েকটা ডাইরেক্ট রোগ বায়ু দূষণের ফলে, যে হাঁপানি বা অ্যাজমা, এমফাইসেমা, তোমার ফুসফুস ক্যান্সার, ঠিক আছে, ব্রঙ্কাইটিস, এই সমস্ত রোগগুলো বায়ু দূষণের ফলে হয়। তাহলে এখান থেকে বায়ু দূষণ থেকে, এয়ার পলিউশন থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু পেরে যাবে এরপর। ঠিক আছে? একবার বাড়িতে বইটা খুলে দেখে নেবে, তাহলে কিন্তু তোমার রেডি হয়ে যাবে বায়ু দূষণ। নেক্সট চলো এবারে আমরা চলে যাব জল দূষণ। দেখো প্রত্যেকেরই এই দূষণটা
কিছু না কিছু প্রত্যেকের পড়া আছে, তাই না? তোমরা খুব ছোটবেলা থেকে একটা বাংলাতে রচনা করতে, পরিবেশ দূষণ এর কারণ ও তার প্রতিকার, তাই না? ঠিক অনেকটাই সেই রচনার মতোই, শুধু কিছুটা তোমরা ক্লাস 10-এ যেহেতু পড়ো তাই কিছুটা অ্যাড করে একটু একটু সেটার থেকে আলাদাভাবে বললেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি আছে? জল দূষণ। প্রথমে আমরা জেনে নেব জল দূষণের এবারে কারণ, ঠিক আছে? দেখো, জল দূষণের প্রথম কারণ যদি আমি বলি, তা সেটা হচ্ছে তোমার বিভিন্ন মৃত বস্তু, বিভিন্ন তোমার পচা গলা জীবদেহ, সেগুলোকে জলে নিক্ষেপ করা, পুকুরের জল হোক, নদীর জল হোক, সেখানে ফেলা, তার ফলে জল দূষিত হয়। এছাড়াও তোমার বিভিন্ন কীটনাশক বলো, তোমার ডিডিটি, গ্যামাক্সিন, ঠিক আছে? তারপরে বিভিন্ন সারগুলো যেগুলো ফসল বেশি উৎপন্ন করার জন্য আমরা ব্যবহার করি, অ্যামোনিয়া ঘটিত বিভিন্ন সার, যেমন তোমার ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এগুলো সবই কিন্তু বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে পুকুরে পড়ে এবং পুকুরের জলকে দূষিত করে, ঠিক আছে? এছাড়াও তোমার বিভিন্ন কলকারখানার যে বর্জ্য, সেই কলকারখানার বর্জ্যগুলো তোমার যেগুলো নদীর সঙ্গে যুক্ত থাকে, সেটা তোমার বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য হতে পারে, চামড়া শিল্পের বর্জ্য হতে পারে, ঠিক আছে? সার, রাসায়নিক সার শিল্পের বর্জ্য হতে পারে, সিমেন্ট কারখানার বর্জ্য হতে পারে, সেগুলো সব কিন্তু নদীর জলে মিশে গিয়ে জলকে দূষিত করে, ঠিক আছে? তাহলে জল দূষণ এলে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারবো যে জল দূষিত হয় কিভাবে, ঠিক আছে? এবারে আমাদের যেটা জানতে হবে যে সেটা হচ্ছে তোমার ওই আমাদের জল দূষণের ফলাফলটা দেখো। তাহলে কারণ এলে আমরা 2-3টে পয়েন্টকে ব্যাখ্যা করে বলে দেবো। যে 1 নম্বর বলবো আমরা বিভিন্ন গবাদি পশু জলে নিক্ষেপ করলে, 2 নম্বরে বলবো কলকারখানার যে বর্জ্য সেগুলো মাটি জলে মিশলে, আর 3 নম্বরে বলবো বিভিন্ন রাসায়নিক সার, বিভিন্ন কীটনাশক, এগুলো যখন আমরা স্প্রে করি তখন সেটা বৃষ্টির জলে ধুয়ে গিয়ে পুকুরের জলে মিশলে তখন পুকুরের জলটা দূষিত হয়, ঠিক আছে? এগুলো আমরা জানি সবাই। নেক্সট হচ্ছে জল দূষণের এবার ফলাফল। তাহলে কারণ আমি এখানে লেখার কিছুই নাই, লিখলাম না, ফলাফলটা দেখে নাও। জল দূষণের ফলাফল দেখো, প্রথমত 1 নম্বর পয়েন্ট দিলাম, জল দূষণ যদি হয়, অর্থাৎ দূষিত জল যদি জীবেরা পান করে তাহলে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আমাদের নানাবিধ জল, যেগুলো জল দূষণের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া যেগুলো জলে মিশে যায়, সেই তোমার ভাইরাস জীবাণুযুক্ত জলগুলো যদি আমরা পান করি তাহলে আমাদের বিভিন্ন রকম জলবাহিত রোগগুলো সরাসরি আমাদের দেহে চলে আসে, ঠিক আছে? নাম্বার 2, জল দূষণের ফলে কি হয়? নাম্বার 2 হচ্ছে তোমার ইউট্রফিকেশন। এটা ভালো করে মনে রেখো, ইউট্রফিকেশন ও তার সঙ্গে শৈবাল ব্লুম। এটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের মনে রাখতে হবে, ইউট্রফিকেশন ও শৈবাল ব্লুম। একটুখানি মন দিয়ে এটা বুঝে নাও, শৈবাল ব্লুম ও ইউট্রফিকেশন কাকে বলে। না, জলে যদি ডিটারজেন্টের ব্যবহার তুমি বেশি করো, জলে যদি ডিটারজেন্ট, বিশেষ করে আমরা যখন জামা কাপড়, কাপড় চোপড় এগুলো পুকুরের জলে যদি কাছাকাছি বেশি করা হয়, তাহলে সেই ডিটারজেন্টে অবস্থিত যে ফসফেট আয়ন, সেই ফসফেট আয়নের উপস্থিতিতে কি হয় না, জলের যে অজৈব পরিপোষক, সেই জলের অজৈব পরিপোষকগুলো পরিমাণে বৃদ্ধি পায়। আর এই অজৈব পরিপোষকগুলো যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে শৈবালের সংখ্যাও কিন্তু বেড়ে যায়। তো এই যে অবস্থা, অর্থাৎ ডিটারজেন্ট ব্যবহার করার ফলে ফসফেট আয়নের আধিক্য হয়, আর ফসফেট আয়নের আধিক্য হলেই আমাদের জলে কি হয় না, বিভিন্ন প্রকার অজৈব যে পরিপোষক তাদের সংখ্যা বৃদ্ধি পায়। আর এই অজৈব পরিপোষকের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে বলা হয় ইউট্রফিকেশন। অজৈব পরিপোষকের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে বলে ইউট্রফিকেশন। ক্লিয়ার? আর শৈবাল ব্লুম কি তাহলে? শৈবাল ব্লুম হচ্ছে যদি ইউট্রফিকেশন হয় তাহলে শৈবালের সংখ্যা বৃদ্ধি পায় এবং সেই শৈবালগুলো বৃদ্ধি পাওয়ার জন্য জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। আর তার ফলে কিন্তু আবার কি হয়, শৈবালগুলো পচে যায়। শৈবালগুলো পচার ফলে যারা জলজ জীব, বিশেষ করে মাছ, তাদের কিন্তু অক্সিজেনের চরম ঘাটতি দেখা যায় এবং সেগুলো মাছগুলো মরে গিয়ে ভেসে ভেসে ওঠে। এই অবস্থাটাকে বলা হয় শৈবালের এই যে পচন, অক্সিজেনের অভাবে শৈবালের পচন এবং শৈবাল পচনের ফলে আরো অক্সিজেনের অভাব হওয়া, এই অবস্থাটাকে বলা হয় শৈবাল ব্লুম, ঠিক আছে? তাহলে পরীক্ষায় এলে কিন্তু আমরা পারবো। দুটো খুব কাছাকাছি ঘেঁষাঘেঁষি ব্যাপার, শুধু একটু মাথায় রেখো, ইউট্রফিকেশন হচ্ছে কারণ
শৈবাল ব্লুম তার ফল। ইউট্রফিকেশন কারণ, শৈবাল ব্লুম তার ফল, এবং দুটোই হচ্ছে জল দূষণের একটি ফলাফল। তাহলে আরেকবার বলে দিই আমি, যদি পরীক্ষায় আসে ইউট্রফিকেশন কাকে বলে, তখন আমরা বলবো যে জলে ডিটারজেন্টের অধিক ব্যবহার করার ফলে জলে ফসফেটের পরিমাণ বৃদ্ধি পায়। আর জলে ফসফেটের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে জলের যারা তোমার বিশেষ করে যারা অজৈব পরিপোষক, সেই অজৈব পরিপোষকদের পরিমাণ বৃদ্ধি পায়। এই অজৈব পরিপোষকদের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে ইউট্রফিকেশন বলে। আর ইউট্রফিকেশন হলে, অর্থাৎ অজৈব পরিপোষকদের সংখ্যা বৃদ্ধি হলে শৈবালের সংখ্যা বৃদ্ধি পায়। শৈবালের সংখ্যা বৃদ্ধি পেলে পুকুরের জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। তার ফলে শৈবালগুলো মারা যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। আর শৈবাল পচনের ফলে প্রচুর পরিমাণে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, যার ফলে যারা জলের জীব, বিশেষ করে মাছেরা, একসঙ্গে ঝাঁকে ঝাঁকে মাছ মৃত অবস্থায় জলে ভেসে ওঠে। এই যে অবস্থাটা তৈরি হয় তাকে বলা হয় শৈবাল ব্লুম, শৈবালের পচন। ঠিক আছে, এবারে নেক্সট আমরা এই জল দূষণের ফলাফলে আরো দুটো জিনিস আমরা অ্যাড করে দিচ্ছি এখানে। একটা হচ্ছে মাঝে মাঝে আসে বিওডি ও সিওডি, একটু ভালো করে বুঝে নাও, কোনোদিনও ভুল হবে না। বিওডি, সিওডি, একটা হচ্ছে বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, এটা হচ্ছে বিওডি। আর সিওডি মানে শুধু এটুকু, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। মনে থাকবে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, এই দুটো পয়েন্ট কিন্তু একটু মনে রেখো, তাহলেই হবে। ঠিক আছে, এবারে দেখো বিওডি কাকে বলে। বিওডি কাকে বলে? বিওডি এবং সিওডি প্রথমেই বলে দিই, এটা হচ্ছে জলের যে দূষক, সেই দূষকগুলোর মাত্রা নির্ধারণের একটা পদ্ধতি। এবং আগেই বলি, সংজ্ঞা দেওয়ার আগে আমি বলে দিই, দুটোরই একক হচ্ছে তোমার এমএল পার তোমার গ্রাম। ঠিক আছে, তোমার বিওডি এবং সিওডি দুটোকে আমরা মাপবো মিলিগ্রাম পার লিটার এককে। ঠিক আছে, মনে থাকে যেন, মিলিগ্রাম পার লিটার এই এককে বিওডি এবং সিওডি কে মাপা হয়, মিলিগ্রাম পার লিটার। মনে থাকবে। এবারে কাকে বলে দেখো, বিওডি। বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড হচ্ছে না জলের মধ্যে যে সমস্ত জৈব দূষকগুলো আছে, অর্গানিক পলিউট্যান্ট যেগুলো আছে, সেই জৈব দূষকগুলো জলের মধ্যে, তাদেরকে বিভিন্ন অণুজীবের দ্বারা বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বলা হয় বিওডি। আরেকবার বলে দিচ্ছি, দেখো ভালো করে মাথায় রাখবে, কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। বিওডি হচ্ছে জৈব দূষক, তাকে অণুজীবের দ্বারা বিয়োজিত করা। জৈব দূষককে অণুজীবের দ্বারা তোমার বিয়োজিত করা। ঠিক আছে, তার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার তাকে বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা বিওডি। আর সিওডি জিনিসটা কি? কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ডটা কি? জৈব প্লাস অজৈব, অর্থাৎ জৈব এবং অজৈব উভয় প্রকার যারা তোমার দূষক রয়েছে, পলিউট্যান্ট রয়েছে, সেই জৈব এবং অজৈব পলিউট্যান্ট একত্রে অক্সিজেনের দ্বারা জারণ করার জন্য তোমার যে পরিমাণ অক্সিজেন চাহিদা হয়, দরকার হয়, প্রয়োজন হয়, তাকে আমরা বলবো কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। আরেকবার, জৈব এবং অজৈব দূষকগুলোকে সম্পূর্ণরূপে জারণ প্রক্রিয়ার দ্বারা বিয়োজিত করতে গেলে যে পরিমাণ অক্সিজেনের দরকার তাকে আমরা বলছি সিওডি। আর শুধুমাত্র জৈব দূষকগুলোকে অণুজীবের দ্বারা বিয়োজিত করার পদ্ধতিকে বলা হয়, মানে বিয়োজিত করতে গেলে যে অক্সিজেনের দরকার হয় তাকে বলে বিওডি। তাহলে একদম খুব খুব ইজিলি মনে রাখার জন্য মাথায় রাখবে, বিওডি মানে শুধুমাত্র জৈব দূষককে বিয়োজিত করা, সিওডি মানে জৈব এবং অজৈব দুটোকেই বিয়োজিত করা। আর একটা পার্থক্য হচ্ছে, বিওডি অণুজীবের দ্বারা হয়, অণুজীবের দ্বারা, আর সিওডি তোমার জারণ প্রক্রিয়ার মাধ্যমে হয়। ঠিক আছে, ওটা অণুজীবের দ্বারা হয় আর এটা জারণ প্রক্রিয়ার মাধ্যমে হয়। দুটোই কিন্তু অক্সিজেনের ঘাটতি, ডিম্যান্ড অফ অক্সিজেন। ঠিক আছে, যে পরিমাণ অক্সিজেনের চাহিদা সেটা বিওডি এবং সেটাই সিওডি, দুটো একই জিনিস, ওই জন্য দুটোর মাত্রাও এক। দেখো, মিলিগ্রাম পার লিটার। শুধুমাত্র বিওডির বেলায় জৈব দূষককে বিয়োজিত করা, তার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, আর সিওডির বেলায় জৈব এবং অজৈব দূষককে বিয়োজিত করা, তার জন্য যে অক্সিজেনের দরকার তাকে সিওডি বলে। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। ব্যাস। নেক্সট,
এবারে আমরা জল দূষণের কারণ ফলাফল জেনে গেছি, আমরা সোজা চলে যাব। আর এখানে একটা জিনিস বলা দরকার আমাদের ফলাফলে 4 নম্বরে, সেটা হচ্ছে জলবাহিত কয়েকটি রোগের নাম। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা জীবেরা যদি, বিশেষ করে মানুষ আমরা যারা, তারা যদি দূষিত জল দীর্ঘদিন পান করি, তাহলে আমাদের সরাসরি বিভিন্ন পেটের সমস্যাগুলো হয়, তাই না? জলবাহিত রোগ যদি আমরা কয়েকটি বলি, তাহলে ডায়রিয়া, ঠিক আছে, আমাশয়, টাইফয়েড, কলেরা, এই সমস্ত রোগগুলো হচ্ছে জলবাহিত রোগ, ঠিক আছে? ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, এগুলো সব হচ্ছে জলবাহিত রোগ, ঠিক আছে? তো চলো এবার আমরা চলে যাব মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ, ঠিক আছে? মাটি দূষণের প্রথমে আমরা জানবো কারণ, তারপরে ফলাফল। এগুলো মুছে দিই। মৃত্তিকা দূষণের কারণ 3 নম্বর। তাহলে আমাদের বায়ু দূষণ হল কমপ্লিট, জল দূষণ কমপ্লিট, এবার মাটি দূষণ। মাটি দূষণের কারণ কি হতে পারে? মেনলি দুটো কারণ পরীক্ষার জন্য রেডি রাখবে। নাম্বার 1, ওই যে বলেছি আমি, মৃত জীবদেহ, বিশেষ করে বিভিন্ন পচা গলা জীবদেহ মাটিতে নিক্ষেপ করলে মাটি দূষিত হতে পারে। এছাড়াও মাটিতে বিভিন্ন ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, এগুলো থাকার ফলেও কিন্তু মাটি দূষিত হতে পারে। তোমরা জানো বিভিন্ন রোগ জীবাণু, যেমন ধরো ক্লস্ট্রিডিয়াম টিটেনি, টিটেনাস রোগের রোগ জীবাণু, সেটা যখন মাটিতে থাকে তখন সেই রোগটা প্রাণীদের দেহে আসার সম্ভাবনা থেকে যায়। তাহলে এটা মৃত্তিকা দূষণ ঘটায়। তাহলে বিভিন্ন রোগ জীবাণু, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, এগুলো সবই কিন্তু আমাদের মৃত্তিকা দূষণ ঘটায়, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার 2 নম্বর কারণ মাটি দূষণের, তোমার আরেকটা কারণ তুমি বলতে পারো যে বিভিন্ন কীটনাশক, আগাছানাশক এবং সার, কীটনাশক, আগাছানাশক, সার, এইগুলো যথেচ্ছ ব্যবহারের জন্য মৃত্তিকা দূষণ হয়। আমরা কন্টিনিউ অধিক পরিমাণে ফসল উৎপাদনের জন্য অ্যামোনিয়া ঘটিত বিভিন্ন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই সমস্ত সারগুলো জমিতে ছড়িয়ে দিই। আমরা আগাছানাশক হিসেবে কি করি? আমরা বিভিন্ন, এখন তো আগুন বিষ, গাইসিল বিষ, বিভিন্ন বিষগুলো উঠেছে না, 2,4-D, এগুলো স্প্রে করার ফলে কি হয়? মৃত্তিকা দূষণ ঘটে। এছাড়াও বিভিন্ন কীটনাশক, যেগুলো তোমার ডিডিটি বলো বা গ্যামাক্সিন বলো বা ফলিডল বলো, এগুলো স্প্রে করার ফলে, ব্যবহার করার ফলে কিন্তু আমাদের মৃত্তিকা দূষণ ঘটে, ঠিক আছে? তো এই যে মৃত্তিকা দূষণের এই কয়েকটি কীটনাশকের নাম বললাম, পরীক্ষার জন্য একটু মাথায় রেখো। দুটো নাম বললাম আমি, একটা ডিডিটি আর একটা হচ্ছে বিএইচসি। এই দুটো কিন্তু পরীক্ষায় পুরো নাম আসে। ডিডিটি মানে ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরোইথেন, ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, ডিডিটি। আর বিএইচসি এর পুরো নাম কি হবে? বেনজিন হেক্সা ক্লোরাইড, বেনজিন হেক্সা ক্লোরাইড, ঠিক আছে? মনে রেখো, বেনজিন হেক্সা ক্লোরাইড, বিএইচসি, বা এটাকে আমরা সংক্ষেপে বলি, মানে ডাকনাম এর হচ্ছে, জানো সবাই, গ্যামাক্সিন। যে গ্যামাক্সিন পাউডার তোমরা বাড়িতে পিঁপড়ে উঠলে ছিটিয়ে দাও না, সেই গ্যামাক্সিনকে বলা হয় বিএইচসি বা বেনজিন হেক্সা ক্লোরাইড, ঠিক আছে? তো নেক্সট, এবারে কারণ তো হয়ে গেল, মাটি দূষণের কি কি কারণ আমরা জেনে গেলাম। এবারে ফলাফল দেখো, মৃত্তিকা দূষণের ফলাফল। 1 নম্বর হচ্ছে রোগ। আমি প্রথমেই বললাম যে বিভিন্ন প্রকার রোগ জীবাণু, বিশেষ করে ধরো কৃমি, টিটেনাসের রোগ জীবাণু, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এগুলো মাটিতে আগের থেকে থাকার জন্য, মাটি থেকে আমাদের পায়ে কোনো ক্ষতস্থান থাকলে সেখানে টিটেনাসের রোগ জীবাণু, এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি কিন্তু প্রবেশ করে। ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামটা মনে রেখো, টিটেনাস রোগের রোগ জীবাণু। এছাড়াও তোমরা জানো মাটির থেকে পায়ের পাতা হয়ে কৃমিগুলো আমাদের দেহে প্রবেশ করে, ঠিক আছে? এইভাবে বিভিন্ন রোগ জীবাণুগুলো মাটি থেকে, মাটি দূষণ, মৃত্তিকা দূষণের ফলে সরাসরি আমাদের দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। এছাড়াও বেশ কিছু ডাইরেক্ট ধাতু যেগুলো রয়েছে,
যে ধাতুগুলো মাটিতে যদি তাদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমাদের দেহে সরাসরি রোগ সৃষ্টি করে। পরীক্ষায় আসার মতো এমন 3টে রোগ এবং 3টে ধাতুর নাম আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সীসা, একটা হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম নামগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? সীসা, ক্যাডমিয়াম, আর একটা হচ্ছে আমাদের পারদ। ঠিক আছে, এই সীসা যদি পরিমাণ বেশি হয়ে যায় মাটিতে তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া। যদি ক্যাডমিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে হয় ইটাই ইটাই, আর যদি পারদের পরিমাণ বেড়ে যায় তাহলে হয় মিনামাটা। মিনামাটা নামগুলো মনে রেখো, বড় হয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যখন দেবে তখনও কিন্তু এই নামগুলো পরীক্ষায় আসে। যেমন একটা অবজেক্টিভ আমি দেখেছিলাম কিছুদিন আগে, পারদ দূষণের ফলে নিচের কোন রোগটি হয়? তো মাথায় রাখতে হবে মিনামাটা পারদ দূষণের ফলে হয়, ক্যাডমিয়ামের জন্য ইটাই ইটাই হয়, এবং সীসার জন্য ডিসলেক্সিয়া হয়। ডিসলেক্সিয়া মনে আছে তো? তারে জমিন পর, আমির খানের একটি বিখ্যাত সিনেমা তারে জমিন পর, সেখানে ওই ছোট্ট বাচ্চাটির যে রোগটা ছিল সেই রোগটা হচ্ছে ডিসলেক্সিয়া। ঠিক আছে, যেটা আমরা সীসা দূষণের ফলে কিন্তু সেটা হয়। তো এই হচ্ছে আমাদের সরাসরি মৃত্তিকা দূষণের ফলে বিভিন্ন আমাদের যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো। এছাড়াও এই রোগগুলো ছাড়াও আমরা আরো তোমার এই যে মাটি দূষণের ফলাফল, সেই মাটি দূষণের ফলাফলের মধ্যে আমরা আরো একটি পয়েন্ট যোগ করতে পারি, যেটাকে বলবো জীব বিবর্ধন। এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে, একটুখানি জেনে নাও। জীব বিবর্ধন, জীব বিবর্ধন জিনিসটা কি না, আমরা একটু আগে বলেছি ডিডিটি ব্যবহার করছিলাম আমরা। তো আগের যুগেও এই ডিডিটি গুলো কি হয় না, ডিডিটি গুলো যখন জলে স্প্রে করা হয়, জলে বিভিন্ন মশার লার্ভা ইত্যাদি দমন করতে, মশা মাছির লার্ভা গুলো, সেই ডিডিটি জল থেকে, জলে অবস্থিত যে সূক্ষ্ম সূক্ষ্ম ফাইটোপ্ল্যাঙ্কটন সেগুলো ডিডিটিকে গ্রহণ করে। ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে, ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহ থেকে সেগুলো ডিডিটি চলে আসে জুপ্ল্যাঙ্কটনের দেহে, জুপ্ল্যাঙ্কটন থেকে চলে আসে ছোট ছোট মাছের দেহে, সেখান থেকে মাঝারি মাছ, মাঝারি মাছ থেকে বড় মাছ। ঠিক আছে, সেখান থেকে আবার আমাদের জীব দেহে চলে আসে ডিডিটি। এবং বিশেষভাবে মনে রেখো, এই খাদ্য খাদক সম্পর্কে ডিডিটির একটা খাদক থেকে আর একটা খাদকে যাওয়ার সময় তার ঘনত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায়, বহুগুণ বেড়ে যায়। এই ডিডিটির ঘনত্ব বেড়ে যাওয়াকে বলা হয় জীব বিবর্ধন। ঢুকলো মাথায় কিছু? জীব বিবর্ধন কাকে বলে না, খাদ্য খাদক সম্পর্কে এক খাদক থেকে আর এক খাদকে ডিডিটির এই যে যাওয়ার সময় তাদের ঘনত্বের বেড়ে যাওয়া, এই ডিডিটির ঘনত্বের বেড়ে যাওয়াকে আমরা বলবো জীব বিবর্ধন। ঠিক আছে, তো এটা এই যে ডিডিটি গুলো, এগুলো নষ্ট তো হয় না, উপরন্তু একটা খাদক থেকে আরেকটা খাদকে যখন যাবে না, লাফিয়ে লাফিয়ে কিন্তু তার ঘনত্বকে বাড়িয়ে ফেলবে, যেটা কিন্তু একটা মারাত্মক প্রভাব আমাদের পরিবেশে ফেলে। ঠিক আছে, আমাদের জীবদের উপরে ফেলে। ঠিক আছে, এই জীব বিবর্ধন তাহলে কি মৃত্তিকা দূষণের একটা অন্যতম ফলাফল বলতে পারো জীব বিবর্ধন। তাহলে মৃত্তিকা দূষণের ফলাফল যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিন্তু পরপর বিভিন্ন রোগের নাম দিয়ে দেবো, যে সীসা, ক্যাডমিয়াম, পারদ এগুলো থেকে কোন কোন রোগ হয়, তারপরে কৃমি, আমাদের টিটেনাস, এইগুলো মাটির থেকে রোগ জীবাণু দেহে প্রবেশ করে, এগুলো বলবো, আর তার সঙ্গে এই জীব বিবর্ধন পয়েন্টটুকু যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই মাটি দূষণের ফলাফলটা লিখে দিতে পারবো পরীক্ষা এলে। তো চলো এবারে আমাদের আজকের লাস্ট আলোচ্য বিষয় শব্দ দূষণ। এটা খুব সহজ। শেষ আজকের দূষণ হচ্ছে সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ। তো শব্দ দূষণের কারণ যদি আমরা আলোচনা করি, শব্দ দূষণ কি কি কারণে হয়? মিউজিক সিস্টেম, বিভিন্ন সাউন্ড বক্স যেগুলো, তাই না? এখানে লিখে দিলাম বাউল গানের আসর, লিখে দিলাম কীর্তনের আসর, লিখে দিলাম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, জালসার আসর। ঠিক আছে, এগুলো এই এখানে লিখে দিলাম ডিজে বক্স, লিখলে অনেক কিছুই লেখা যায়। এখানে লিখে দিলাম পটকার আওয়াজ বা শব্দ। এইবার আসছি আমি আলোচনায়। যদি পরীক্ষায় শব্দ দূষণের কারণগুলো আসে তাহলে আমরা বলবো, প্রথমেই বলবো
আধুনিক কালে যে ডিজে বক্স প্রচন্ড কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করে, সেই ডিজে বক্সের আওয়াজ কিন্তু শব্দ দূষণ ঘটায়। নাম্বার 2, যেখানে সেখানে যখন তখন ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আমাদের হয়, বিশেষ করে কীর্তন ছাড়াও জালসা, তোমার বিভিন্ন বাউল গানের আসর, এগুলো কি করে না, এগুলো এদের যে মাইক থেকে শব্দগুলো উৎপন্ন হয় সেই শব্দ কিন্তু দূষিত হয়, ঠিক আছে। এছাড়াও বাজির আওয়াজ, পটকা, যেটা বিশেষ করে পটকার আওয়াজ, গগনভেদী আওয়াজ, যেগুলো আমাদের শব্দকে দূষিত করে। তো তাছাড়াও বিভিন্ন যানবাহন, কলকারখানা, এয়ার হর্ন যেগুলো রয়েছে গাড়িতে, প্রচন্ড জোরে শব্দ সৃষ্টিকারী হর্ন, সেগুলো কিন্তু শব্দ দূষণ ঘটায়। তো আমরা হু নির্দেশিত, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেখানে 65 ডেসিবেল শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা 65 ডেসিবেল বলেছেন, সেখানে কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় 120 ডেসিবেল আওয়াজ এর তীব্রতা কিন্তু ছাড়িয়ে যায়। তো এর ফলে হয় কি, এই যে শব্দ দূষণ ঘটছে নানাবিধ কারণে, এখানে লেখা আছে অনেকগুলো কারণ: মিউজিক সিস্টেম, বক্স, বাউল, কীর্তন, জালসা প্রভৃতি ধর্মীয় আসর, ডিজে বক্স, পটকার যে আওয়াজ, কলকারখানার ঘের ঘের আওয়াজ, সবই শব্দ দূষণের কারণ। কিন্তু এই শব্দ দূষণ হলে হয়টা কি, আমাদের জীবেদের ক্ষতিটা কোথায় হয় না? ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে আমাদের বেশ কিছু সমস্যা দেখা যায়। নাম্বার 1, স্নায়বিক বৈকল্য দেখা যায়, অর্থাৎ মাথার গন্ডগোল বলতে পারো তুমি, স্নায়বিক ভারসাম্য আমরা হারিয়ে ফেলি। নাম্বার 2, এখানে এটা কি হয়? বধিরতা। উচ্চ কম্পাঙ্কের বা উচ্চ তীব্রতার শব্দ দীর্ঘদিন ধরে আমাদের কানে যদি আসে, তাহলে আমাদের বধিরতা হওয়ার চান্স বেড়ে যায়, এবং অনেক ক্ষেত্রে মানুষ হয়েও যায়, ঠসা যাকে আমরা বলি, সেই বধির হয়ে যাওয়া, ডাম, ডিপ অ্যান্ড ডাম, ঠিক আছে, ডিপ অ্যান্ড ডাম। তো যাই হোক, এছাড়াও আমাদের বিভিন্ন যারা গর্ভবতী মায়েরা, তাদের কিন্তু গর্ভপাত হয়ে যেতে পারে এই উচ্চ কম্পাঙ্কের শব্দে। দেখবে স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলোর সামনে কিন্তু সরকার থেকে একটা নির্দেশিকা বোর্ড টাঙানো হয়, সেখানে লেখা থাকে যে সামনে স্কুল, হর্ন আসতে বাজাও, সামনে হাসপাতাল, হর্ন আসতে বাজাও। এগুলো লেখাই থাকে, তাই না? আমরা কেউ মানি না, আমরা কেউ মানতে চাই না, আমরা যেখানে সেখানে এয়ার হর্ন ব্যবহার করে দিই, যেখানে সেখানে বাজি পটকা ফাটিয়ে বেড়াই, যেখানে সেখানে ধর্মীয় অনুষ্ঠানগুলোর জন্য মাইক ব্যবহার করি, ডিজে বক্সের তো কথাই নেই। সুতরাং সরকারকে কঠোর হস্তে আইন প্রণয়ন করে এই শব্দ দূষণকে প্রতিহত করতে হবে, কিন্তু শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমে শব্দ দূষণ প্রতিহত করা সম্ভব নয়। মানুষকে সামাজিকভাবে সচেতন হতে হবে। শব্দ দূষণ হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আমরা যখন জানতে পারবো, তখন কিন্তু আমরা নিজেরাই সজাগ হয়ে যাব। বিশেষ করে তোমরা মাথায় রেখো, হার্টের পেশেন্ট যাদের হার্টের সমস্যা রয়েছে, সেই সমস্ত হৃদরোগী যারা না, তাদের ডিজে বক্সের আওয়াজটা এখানে এসে লাগে, ডাইরেক্ট যেখানে হৃদপিণ্ডটা রয়েছে না, সেখানে এসে লাগে, এবং কখনো কখনো ওই ডিজে বক্সের আওয়াজে হৃদরোগীদের কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, সেখান থেকে তার মৃত্যুও হতে পারে। সুতরাং কোনো একটি প্রাণহানি শব্দ দূষণের ফলে, এটা কখনোই আমাদের সমাজ কামনা করে না, এটা কখনোই কাম্য নয়। তাই আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই শব্দ নামক দৌরাত্ম্য থেকে, বাইরে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? সেটা কোনো রকম আইন কানুন না, আমাদের সামাজিক সচেতনতার দ্বারা, আমাদের নিজস্ব সচেতনতার দ্বারা আমরা শব্দ দূষণকে জয় করে নেব, ঠিক আছে? যে কোনো অকেশনে আমরা পটকার ব্যবহার যেগুলো করি সেগুলোকে কন্ট্রোল করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আমাদের, সব মিলিয়ে দেখো, বায়ু, জল, মাটি, শব্দ সব মিলিয়ে ছিল পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন। এই ছিল আমাদের আজকের পরিবেশ, তার সম্পদ এবং তাদের কনজারভেশন, সংরক্ষণ নিয়ে আমাদের ক্লাস, পার্ট 2 ক্লাস। পরবর্তীতে আমরা খুব শীঘ্রই আবারও চলে আসব এই অধ্যায়ের পরবর্তী ক্লাস নিয়ে, অর্থাৎ জীবন বিজ্ঞানের 5ম অধ্যায়ের পার্ট 3 ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।